নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিশ্বজয় একাডেমি। বিশ্বজয় একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এক্সাম 2024কে লক্ষ্য রেখে জিকে এমসিকিউ ক্লাস নাম্বার 11। তো যারা আগের ক্লাসগুলি না দেখেছো অতি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। এরপর থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে ম্যাথ, ইংলিশ এবং জিকের ক্লাস পেতে থাকবে। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তোমাদের চারটি অপশান আছে, এই চারটির মধ্যে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে গামা রশ্মি। অপশান সি রাইট অ্যান্সার, গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। চলো দেখে নাও। গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি এবং আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদের চারটি অপশান আছে, কোনটি সঠিক উত্তর তোমাদের জানাতে হবে। তো এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে জিন্দাগাড়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া। তারপর আমরা চলে যাব, দেখো পূর্বঘাট পর্বতের উচ্চতা পশ্চিমঘাট পর্বতের থেকে কম। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই নদী। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? চারটি অপশান আছে, কোনটি সঠিক উত্তর তোমাদের জানাতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। দেখানো তারপর তোমাদের ভিটামিন থেকে বেশ কিছু রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন এ এর রাসায়নিক নাম, যেটি তোমাদের প্রশ্নে ছিল, রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন বা অ্যানিওরিন। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। বি12 এর রাসায়নিক নাম সাইনোকোবালামিন। সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন অথবা নেপথোকুইনন। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং হয়। চারটি অপশান আছে, গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি বৃদ্ধি, গতিশক্তি হ্রাস, স্থিতিশক্তি হ্রাস। তো তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে স্থিতিশক্তি বৃদ্ধি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্থিতিশক্তি বৃদ্ধি। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন। ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? ভারতের কোথায় প্রথম গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? তোমাদের চারটি অপশান আছে, এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি তোমরা চটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো তোমাদের এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চম্পারণ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, ভারতের চম্পারণ। তারপর দেখো পরবর্তী প্রশ্ন। 1917 সালে নীল চাষিদের অনুকূলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। তাহলে 1917 সালে নীল চাষিদের অনুকূলে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। এই আন্দোলনে গান্ধীজির সাথে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী। তারপর দেখো পরবর্তী প্রশ্ন। নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট কোন দেশের পার্লামেন্ট? এই 6 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার হয়ে যাবে অপশান সি
ইসরায়েল হবে সঠিক উত্তর। নেসেট ইসরায়েল দেশের পার্লামেন্ট, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা চলে যাব পরবর্তীতে। এ সুইটেবল বয় বইটি লিখেছিলেন, এ সুইটেবল বয় বইটি লিখেছিলেন, এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে বিক্রম সেঠ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এ সুইটেবল বইটি লিখেছিলেন বিক্রম সেঠ। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। তোমাদের 11 নম্বর মক টেস্টের 8 নম্বর প্রশ্ন, কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? তোমাদের 4টি অপশান আছে, কোনটি সঠিক উত্তর হবে? তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হবে সমরেশ বসু, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কালকুট ছদ্মনাম সমরেশ বসু ব্যবহার করতেন। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন, মানবদেহের সেলিভাতে কোন উৎসেচক পাওয়া যায়? তোমাদের 4টি অপশান আছে, মানবদেহের সেলিভাতে কোন উৎসেচক পাওয়া যায়? এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, অ্যামাইলেজ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাইলেজ। তারপর দেখে নাও এটি মুখগহ্বর এর সেলিভারি গ্রন্থি থেকে ক্ষরণ হয়। অ্যামাইলেজ স্টার্চ এর ওপর ক্রিয়া করে মল্টোজ উৎপন্ন করে। অ্যামাইলেজ এর পিএইচ মান হল 6.51। তারপর দেখে নাও পরবর্তী প্রশ্ন, রাজ্যসভা কোন অর্থবিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? তাহলে 4টি অপশান আছে, কোনটি সঠিক উত্তর জানাও। রাজ্যসভা কোনো অর্থবিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? তো এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে 14 দিন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজ্যসভা কোনো অর্থবিলকে তার বিবেচনার জন্য 14 দিন ধরে রাখতে পারে। তারপর দেখে নাও পরবর্তী, ভারতে রেপো হার ঘোষণা করেন? তোমার 4টি অপশান আছে, অর্থ দপ্তর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো 11 নম্বর প্রশ্নে যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতে রেপো হার ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা চলে যাব পরবর্তীতে, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারের অন্যান্য ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাকে রেপো রেট বলে। রেপো রেট কমিয়ে বা বাড়িয়ে দেশের অর্থের বাজারের তারল্যের পরিমাণ উপযুক্ত রাখা হয়। তারপর দেখে নাও পরবর্তীতে তোমাদের 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো? 4টি অপশান আছে, কোনটি সঠিক তোমাদের জানাতে হবে। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে দামোদর নদী পরিকল্পনা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দামোদর নদী পরিকল্পনা, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা। তারপর দেখো তোমাদের কি আছে, টেনেসি ভ্যালি অথরিটি টিভিএ এর অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 1948 সালে। তাহলে 1948 সালে গঠন হয় টেলিসেন ভ্যালি অথরিটি টিভিএ এর অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেট গঠন হয়। তারপর দেখে নাও পরবর্তীতে তোমাদের 13 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? 11টি, 22টি, 25টি, 30টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 22টি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা ছিল 22টি। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, দেখে নাও রাজস্থানে ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? রাজস্থানের ভিল উপজাতির সঙ্গে কোন নৃত্যটি যুক্ত? তোমাদের 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা আমার সাথে মিলিয়ে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘুমার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের ভিল উপজাতির সাথে এই ঘুমার নৃত্যটি যুক্ত। তারপর দেখে নাও তোমাদের 15 নম্বর প্রশ্ন,
ওয়াটার গ্যাসের উপাদান হলো, ওয়াটার গ্যাসের উপাদান হলো, চারটি অপশান আছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন ওয়াটার গ্যাসের উপাদান হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। তারপর আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? তোমাদের চারটি অপশান আছে, সঠিক উত্তরটি জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জেমস প্রিন্সেপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? সিকিম, নাগাল্যান্ড, আসাম, গুজরাট। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। গরম পানি স্যাংচুয়ারি আসামে অবস্থিত। তারপর দেখে নাও 18 নম্বর প্রশ্ন। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ধানবাদ, বেঙ্গালোর, চণ্ডীগড়, টম্বে। অপশান ডিতে আছে ট্রম্বে। তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ট্রম্বেতে অবস্থিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রম্বে। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? তোমাদের চারটি অপশান আছে। কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মার্কস ও এঙ্গেলস। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্কস ও এঙ্গেলস। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বারমুডা বাউল ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বারমুডা বাউল ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্যারাম, দাবা, ব্রিজ, সুকার। এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে ব্রিজ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বারমুডা বাউল ট্রফি ব্রিজ খেলার সাথে যুক্ত। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখে নাও এখানে কি বলেছে। বারমুডা বাউল ট্রফি হলো দ্বিবার্ষিকী কন্ট্রাক্ট ব্রিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ভারতীয় দলের সদস্যরা এতে অংশগ্রহণ করে। ব্রিজ খেলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হিসেবে এটি সবচেয়ে প্রাচীন। 1950 সালে এটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 1950 সালে এটি অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখে নাও তোমাদের 21 নম্বর প্রশ্ন। এটি তোমাদের থাকছে হোমওয়ার্ক। যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন? যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছিলেন? তোমাদের চারটি অপশান আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়, শক্তি চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন রায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটি তোমাদের হোমওয়ার্ক রইল। তো এই ছিল তোমাদের 20টি প্রশ্নের জিকে ক্লাস। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই ফলো করে নেবে। এইরকম প্রতিনিয়ত তোমরা জিকে ক্লাস, ম্যাথ এবং ইংলিশের পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।